আজকে আমরা কথা বলবো বাস্তব সংখ্যা নিয়ে। মূলত দৈনন্দিন জীবনে আমরা যে সকল সংখ্যা ব্যবহার করে থাকি সব সংখ্যাই বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যাকে আর দ্বারা প্রকাশ করা হয়। তো বাস্তব সংখ্যা থেকে আমরা দুইটা সংখ্যা পাই, অঋণাত্মক সংখ্যা এবং ঋণাত্মক সংখ্যা। অঋণাত্মক সংখ্যা বলতে বোঝায় জিরো সহ সকল ধনাত্মক সংখ্যা। এই দুইটা সমন্বয়ে মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যা গঠিত হয়। তো মূলদ সংখ্যাকে কিউ দ্বারা প্রকাশ করা হয়, অমূলদ সংখ্যাকে কিউ ড্যাশ দ্বারা প্রকাশ করা হয়। যদি কোন একটা সংখ্যা মূলদ কিনা তা বোঝার একটা উপায় আছে। পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল যদি করি, যেমন 9 এর বর্গমূল করলে আমার 3 আসে, এটা একটা মূলদ সংখ্যা। বা 25 এর বর্গমূল করলে আমার 5 আসে, এটা একটা মূলদ সংখ্যা। বা কোন সংখ্যার ঘনমূল করলে পূর্ণ পূর্ণ সংখ্যা আসে। যেমন 8, এখানে যদি আমি 3 দিই তাহলে আমি এখানে 2 পাবো। আবার স্বাভাবিক যত সংখ্যা আছে -2, -3 বা 4, 1, এগুলো সবই কি আমার মূলদ সংখ্যা। বা যদি এমন হয় যে কোন সংখ্যা সাধারণ দশমিক আছে, যেমন 2.38, এটাকে কিন্তু আমরা 238 বাই 100 দ্বারা প্রকাশ করতে পারি। আর যদি হয় এমন হয় পৌনঃপুন্যে যদি দেয়া থাকে তাহলে কি সেটা হচ্ছে আমার একটা মূল সংখ্যা। মূলত হচ্ছে কোন একটা সংখ্যাকে আমার পি বাই কিউ আকারে প্রকাশ করতে হবে। পি বাই কিউ আকারে প্রকাশ করতে হবে, তাহলে সেটা মূল সংখ্যা হবে। এই যে আমরা আহ, এই যে আমরা যে সংখ্যা পাইছি, এই যে 238/100, এটা কিন্তু পি বাই কিউ আকারে প্রকাশ করছে। বা আমরা যদি 3 পাচ্ছি, 3 বাই আমরা 1 লিখতে পারি, পি বাই কিউ আকারে প্রকাশ করছি। 3/1 লিখতে পারি, পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারছি। 5/1 লিখতে পারি, পি বাই কিউ আকারে প্রকাশ করছি। এজন্য এগুলো মূলদ সংখ্যা। অমূলদ সংখ্যা হচ্ছে এর বিপরীত, যদি কোন একটাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা না যায়। যেমন √2, √2 এটাকে যদি আমরা বর্গমূল করি তাহলে কিন্তু আমরা একটা পূর্ণবর্গ সংখ্যা পাই না, সুতরাং এটা একটা অমূল সংখ্যা পাই। এটাও কিন্তু একটা অমূল সংখ্যা। তো এরপরে আর একটা বিশেষ দিকে ফোকাস করা দরকার, সেটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যাটাকে তো 3 ভাগে ভাগ করা যায়, মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা। মৌলিক সংখ্যা মানে যে সংখ্যাকে ভাঙলে বা বিশ্লেষণ করলে ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা পাওয়া যায় না। তো মৌলিক সংখ্যা পেতে গেলে তাকে তার যে বৈশিষ্ট্য থাকতে হবে, ওই সংখ্যাকে একমাত্র 1 এবং ওই সংখ্যা দ্বারাই ভাগ করা যাবে, অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যাবে না, তাহলে সেটা মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা সর্বনিম্ন যে মৌলিক সংখ্যা সেটা হচ্ছে আমার 2 এবং সর্বোচ্চ মৌলিক সংখ্যা অসীম। আর যৌগিক সংখ্যার ক্ষেত্রে কোন সংখ্যাকে ভাঙা বা বিশ্লেষণ করলে ওই সংখ্যা বাদে অন্য সংখ্যা পাওয়া যায়। যেমন আমরা যদি 6 লিখি, 6 লিখলে আমরা 3 পাবো, 2 পাবো, 3 দুগুণে 6। বা আসলে যদি আমরা 8 লিখি, মানে 4 দুগুণে 8, আবার এই 4 দিয়ে তো আবার ভাঙানো যায়, 2 গুণ 2, এইভাবে। আর মৌলিক সংখ্যা একটা চার্ট আছে যে 1 থেকে 100 এর মধ্যে কতগুলো মৌলিক সংখ্যা আছে। তো মৌলিক সংখ্যার ক্ষেত্রে 1 থেকে 100 এর মধ্যে মৌলিক সংখ্যা আছে মূলত 25টি। প্রথম 1 থেকে প্রথমে 1 থেকে 10 এর মধ্যে মৌলিক সংখ্যা 4টা। দ্বিতীয় 11 থেকে 20 মৌলিক সংখ্যা 4টা। তৃতীয় 20 থেকে 21 থেকে 30 মৌলিক সংখ্যা 2টা। এইভাবে প্রত্যেক 10 10 করে এখানে দেয়া আছে। মনে রাখার সুবিধার্থের জন্য ফোন নাম্বার আকারে এটা মনে রাখা যায়। 44 22 322 321। 44 22 322 তো তার মানে 1 থেকে 10, 11 থেকে 20, 21 থেকে 30, 31 থেকে 40, 41 থেকে 50, 51 থেকে 60, 61 থেকে 70, 71 থেকে 80, 81 থেকে 90, 91 থেকে 100। তো এছাড়াও আমরা যদি আরেকটা ব্যাপার যদি দেখি, এই যে 101 থেকে শুরু করে 200 এর মধ্যে মৌলিক সংখ্যা হচ্ছে 21টা। আবার 201 থেকে শুরু করে 300 এর মধ্যে মৌলিক সংখ্যা 16টা। আবার 300 থেকে শুরু করে 301 থেকে শুরু করে 400 এর মধ্যে মৌলিক সংখ্যা 16টা। আবার 401 থেকে শুরু করে
500 এর মধ্যে মৌলিক সংখ্যা কিন্তু হচ্ছে আমার 17টা। আর হচ্ছে আমার 501 থেকে 1000 1000 এর মধ্যে মৌলিক সংখ্যা কিন্তু হচ্ছে আমার 73টা। 73টা না? 73টা। তো তার মানে কি 101 থেকে 100 এর মধ্যে মৌলিক সংখ্যা হচ্ছে মাত্র 25টা। 101 থেকে 200 এর মধ্যে মৌলিক সংখ্যা 21টা, 201 থেকে 300 এর মধ্যে মৌলিক সংখ্যা 16টা, 301 থেকে 400 এর মধ্যে মৌলিক সংখ্যা 16টা, 401 থেকে 500 এর মধ্যে মৌলিক সংখ্যা 17টা, 501 থেকে 1000 এর মধ্যে মৌলিক সংখ্যা 73টা।